হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? জি স্যার ভালো আছি। হ্যালো, খবর কি তোমার? হ্যালো, হ্যালো অর্ক। হ্যালো, হ্যালো অর্ক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা।
বাকিদের কি খবর জানো কেউ? বাকিরা কোথায়? স্যার গত ক্লাসে তো 7-8 জন ছিল। একটু 2 মিনিট ওয়েট করেন, আসবে আমার মনে হয়। তোমরা এখন আছো টেস্ট প্রোগ্রামের মধ্যে, জানো তো? আমাদের টেস্টের তারিখ দেখেছো? জি স্যার, দেখেছি 19 মেবি। প্রোগ্রাম মানে তোমাদের এমসিকিউ তো হবে না স্যার আগের মতো? এমসিকিউ হতে পারে, ক্রিয়েটিভ হতে পারে। জি স্যার, শুনতে পেলাম না, কথা কেটে গেছিল। এমসিকিউ হতে পারে বা ক্রিয়েটিভও হতে পারে, বুঝছো? ক্রিয়েটিভও হতে পারে জি স্যার। বা এমসিকিউও হতে পারে। এভাবে প্রিপারেশন নিতে থাকো। আর টেস্টের সিলেবাস তো পুরো বই জানো মনে হয়, তাই না? জি স্যার। সিলেবাস পুরো বই, ওইভাবে প্রিপারেশন নাও। ক্রিয়েটিভ হলে আর্থিক বিবরণী 2টা কম্পালসারি অঙ্ক আছে। আর্থিক বিবরণী থেকে বুঝলাম, আর্থিক বিবরণী থেকে 2টা অঙ্ক অবশ্যই উত্তর করতে হবে। জি স্যার। আর অন্যান্য যত অঙ্ক আছে সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, তো এইভাবে হবে 7টি। স্যার ক্রিয়েটিভ হবে কি করে? ক্রিয়েটিভ হওয়ার পদ্ধতির শেষ নাই। কোনো কোনো কলেজ তোমার এভাবে নেয় যে তোমাকে প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তুমি নির্দিষ্ট সময়ে উত্তর করবা, প্রশ্নের স্ন্যাপ নিবা, উত্তরের পত্রের স্ন্যাপ নিবা, সেখানে তোমার কলেজ নম্বর, নাম লেখা থাকবে। তুমি স্ন্যাপ নিয়ে মেসেঞ্জার গ্রুপে নির্দিষ্ট সময়ের মধ্যে সেন্ড করবা, বুঝছো? পরীক্ষা কবে স্যার? পরীক্ষার ডেট দেখবা যে ওয়েবসাইটে দেওয়া আছে। পরীক্ষার ডেট ওয়েবসাইটে দেওয়া আছে। 19 তারিখ মনে হয়। ওয়েবসাইটে দেওয়া আছে পরীক্ষার ডেট। একটা নোটিশ হয়েছে, ওখানে তোমাদের পরীক্ষার ডেট উল্লেখ আছে। আমরা এখন তোমাদের পরীক্ষা, তোমাদের অনলাইন ক্লাস চলবে 15 অক্টোবর পর্যন্ত চলবে। অনলাইন ক্লাস চলবে 15 অক্টোবর পর্যন্ত। আমাদের নির্বাচনী পরীক্ষা হবে 19 অক্টোবর থেকে 5 নভেম্বর। এর মধ্যে তোমাদের 19 অক্টোবর থেকে 5 নভেম্বরের মধ্যে তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে। শুনতে পেয়েছো সবাই?
15 অক্টোবর পর্যন্ত তোমাদের ক্লাস চলবে। জি স্যার। আর 19 অক্টোবর থেকে 5ই নভেম্বরের মধ্যে তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে। সেভাবে প্রিপারেশন স্যার এটা কি হাফ ইয়ারলির মতোই হবে স্যার? প্রি টেস্টের মতোই কি হবে? হাফ ইয়ারলির মতো কেন? তোমার নির্বাচনী পরীক্ষা মানে পুরো বইয়ের উপরে, পুরো বই। মানে সে এমসিকিউ করে নিবে স্যার? আমি এমসিকিউ আকারে এমসিকিউ হতে পারে, এটা সিদ্ধান্ত হয়নি। এমসিকিউ হতে পারে, ক্রিয়েটিভও হতে পারে। যে ক্রিয়েটিভের ব্যাপারে যেটা বললাম, কোনো কোনো স্কুল এভাবে নিচ্ছে যে তোমাকে প্রশ্ন দিয়ে দেওয়া হলো, সময় দিয়ে দেওয়া হলো, তুমি উত্তরপত্র লিখবা বাসায়, লিখে সেখানে তোমার কলেজ নম্বর থাকবে, নাম থাকবে, তুমি স্ন্যাপ নিবা, দিয়ে মেসেঞ্জার গ্রুপে সেন্ড করবা। তাহলে কি নেওয়া সম্ভব না? কি মনে করো? জি স্যার, সম্ভব স্যার। প্রিপারেটরিতে তো এইভাবে নিচ্ছে স্যার। তো এই হচ্ছে ব্যাপার, এভাবে নেওয়া সম্ভব। আর নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। আর ভালো প্রিপারেশন না থাকলে জানো যে তোমার বই দেখেও কোনো কোনো কিছু কিছু তোমার উত্তর করা যায় না, তাই না? যাদের ভালো প্রিপারেশন নাই তারা বই দেখেও কোনো উত্তর করতে পারবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কারণ ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ক্রিয়েটিভ তুমি ভালো থাকলে ক্রিয়েটিভ কোশ্চেন্স মানে তোমার নতুন প্রশ্ন। তোমার জি স্যার। কোনো নোট বইয়ের সাথে হুবহু কোনো মিল থাকবে না, বইয়ের সাথে হুবহু কোনো মিল থাকবে না। ফলে তুমি বাসায় যে দেখে লিখে ছবি তুলে পাঠিয়ে দিবা এরকম কোনো সুযোগ নাই, তাই না? এখন স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার, অনেক কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ বলো একটু, প্রথম লাইনটা পড়ো। রেয়ামিল স্যারটা রেওয়া মিল দেওয়া আছে 2014 সালের 31শে ডিসেম্বর আরি স্টোরসে নিম্নোক্ত রেওয়া মিল। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা এখন রিভিশন দিচ্ছি। রিভিশন দেওয়ার জন্য তোমাদের কেউ কেউ বলছিল যে রিভিশনের জন্য আর্থিক বিবরণীটা রিভিশন দিলে ভালো হয়, তাই না? এই জন্য আর্থিক বিবরণ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, আমাদের কি স্যার 19 তারিখে পরীক্ষা স্যার? হ্যাঁ, এটা একটু আগে আলোচনা হলো। স্যার আমরা তো মিস করে গেছি স্যার, আবার একটু যদি শর্টলি কিছু একটা করেন স্যার। শর্ট পরে আসছে। এখন স্যার এই পরীক্ষা স্যার এটা কি অনলাইনে হবে নাকি স্কুলে আমাদের? এটা যদি খোলে তাহলে পরীক্ষার হলে হবে, আর না খুললে অনলাইনে হবে। আল্লাহ আমি দোয়া করি যেন স্কুল না খুলে। এখন স্কুলগুলো তো শেষ। শোনো, আমরা যেহেতু পরীক্ষা হলে বসে থেকে আমরা যেহেতু অনলাইনে আছি, এ ধরনের কোনো কথা না বলাই ভালো, বুঝছো? ঠিক আছে স্যার। এরকম কথা তুমি ফোন করে আমার কাছে বলতে পারো, ঠিক আছে? কম বলো, আমি কম কথা বলো। কিন্তু জি স্যার, আপনাকে ইনবক্স করব ইনশাআল্লাহ। এটা তোমার লাইভের মধ্যে এরকম আলোচনা না করাই ভালো। রেকর্ড হচ্ছে, দেখছো তুমি? রেকর্ড হচ্ছে। আমার সব স্টোরে সারা গেছে দাও। এখন তুমি কি আমাকে শিখা? তোমাদের এই স্লাইডটা দেখতে কেমন লাগতেছে বলো? স্যার অনলাইনে হলে তো এমসিকিউ না? এমসিকিউ, ক্রিয়েটিভ সবই নেওয়া, সিকিউই দেখো। এমসিকিউ সিকিউ সবই নেওয়া সম্ভব। ক্রিয়েটিভ লিখতে তো অনেক টাইম লাগবে স্যার, সিকিউ লিখতে তো অনেক টাইম লাগবে। সিকিউ লিখতে টাইম লাগুক যা লাগুক, তোমার সিকিউ বলা হলো তোমার 2 ঘন্টা 20 মিনিট টাইম, প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তুমি উত্তর লিখে উত্তরপত্রের উপর তোমার নাম, কলেজ নাম্বার থাকবে, জি স্যার। তুমি স্ন্যাপ নিয়ে তুমি মেসেঞ্জার গ্রুপে সেন্ড করলা। এইভাবে কি সম্ভব না? সম্ভব। তাহলে সবই সব। এখানে এটা তোমার জটিল কোনো কাজ না।
আচ্ছা স্যার, আমাদেরকে যে স্যার কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছিল প্রি টেস্টে স্যার, ওগুলো স্যার কখন জমা দিতে হবে? ওটা যখন তোমাকে বলা হবে তখনই জমা দিবা, ঠিক আছে? স্কুল খুললেই কি জমা দিতে হবে স্যার? কথা তাই ছিল যে স্কুল খুললে কিন্তু টাইম টু টাইম তোমাদের মেসেঞ্জার গ্রুপে সবই জানানো হবে। স্যার আমি 2টা করি স্যার, এখন আমার 8টা বাকি আছে, ওই 8টা করে ফেলতে হবে। এখন যাই হোক, কোনটা করছো? এখন শোনো, বাংলা ফার্স্ট, ইংলিশ ফার্স্ট। এখানে এই দেওয়ামিল আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর জি স্যার। দেওয়ামিলে এখানে অগ্রিম আয়, এটা হচ্ছে অগ্রিম যেহেতু নিয়েছে এটা দায় পাশে যাবে। 5% ঋণ 1/7/14 ঋণ নিল, তাহলে এখানে দেখো এটা 14 সালেরই অঙ্ক, তাহলে 1/7/14 হওয়ার কারণে তোমার 6 মাসের সুদ দিতে হবে 5% হারে। 5% যদি নির্ণয় করো তাহলে 2700 আসবে, 6 মাসের হবে 1350 টাকা। অগ্রিম গ্রহণ আছে 7000, এটাও দায় পাশে যাবে। অগ্রিম গ্রহণ 7000 আছে দায় পাশে। ক্রয় বিক্রয়ের ব্যাপার জানো যে যখন মোট লাভ নির্ণয় করবা তখন বিক্রয় আগে লিখবা, তারপর বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর ক্রয় লিখবা। উত্তোলন মূলধন আছে, যদি তোমার দায় পাশে মূলধন লিখতে হয় তখন মূলধন বা উত্তোলন লিখবা। দেনাদার পাওনা, দেনাদার ডেবিটেডটা এটা যাবে সম্পদ পাশে, আর পাওনাদার যাবে ক্রেডিটেডটা যাবে দায় পাশে। বারটা এটা নর্মাল পরিচালন ব্যয়ের ভিতরে যাবে, বারটা পরিচালন ব্যয়ের ভিতরে যাবে। ডেবিটেরটা ব্যয় আর ক্রেডিটেরটা হচ্ছে আয়। ডেবিটের বারটা যাবে পরিচালন ব্যয়ের ভিতর, আর ক্রেডিটের বারটা যাবে পরিচালন আয়ের ভিতর। বিক্রয় বারটা বিক্রয় থেকে মাইনাস, আর ক্রয় বারটা ক্রয় থেকে মাইনাস হবে। ভাড়া এখানে প্রদান আছে, প্রাপ্তি আছে। ভাড়া তাহলে প্রদান যেহেতু আছে পরিচালন ব্যয়ে যাবে 4000, আর ভাড়া প্রাপ্তি এটা অন্যান্য আয়ের ভিতরে যাবে বা অপরিচালন আয়ের ভিতরে যাবে 4500। অপরিচালন আয়ের জন্য বললাম যে ভাড়া পরিচালন আয়ের ভিতর কি কি যায়, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, তাহলে এই ভাড়া যাবে অপরিচালন আয়ের ভিতরে। অগ্রিম বেতন বকেয়া বেতন আছে, অগ্রিম বেতন বকেয়া বেতন যখন রেওয়া মিলে থাকে তখন ডাইরেক্ট আর্থিক বিবরণীতে যাই। এবং মনে রাখবা যে এই অগ্রিম বকেয়া এটা বেতনের সাথে যোগ বিয়োগ করা যাবে না, কারণ রেওয়া মিলে আছে। রেওয়া মিলে থাকা বলতে বোঝায় যে এটা অলরেডি যোগ বিয়োগ করা আছে। কমিশন ব্যয়, পরিচালন ব্যয়ে যাবে ব্যাংক চার্জ, অপরিচালন ব্যয়ের ভিতর হাতে নগদ, সম্পদে যাবে স্থায়ী আমানত, সম্পদে যাবে বেতন মজুরি, পরিচালন ব্যয়ের ভিতর যাবে। তারপর এখানে সমন্বয় দেখা যাচ্ছে, সমন্বয় দেখতে পাচ্ছ তো তোমরা বয়েজ? সমন্বয় দেখতে ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। না স্যার দেখতে পাচ্ছি না স্যার। ওমর হ্যাঁ ফারুক, স্যার দেখতে পাচ্ছি। ওমর ফারুক কি বলবা? ওমর ফারুক কিছু বলবা? স্যার দেখতে পাচ্ছি স্যার। না স্যার কিছু বলবো না, দেখছি স্যার আমি। আচ্ছা, অগ্রিম আয়ের অর্ধেক অর্জিত হয়েছে, মানে এখানে তোমার অগ্রিম আয় যে 6000 ছিল এর ভিতরে অর্ধেক এখন আয় হয়েছে, তার মানে এটা অন্যান্য আয়ের ভিতরে 3000 টাকা দেখাতে হবে। 3000 টাকা দেখালে অগ্রিম আয় থেকে যাবে আর কতটুকু বাকি টাকা। বাট্টা প্রদান হিসাবে লেখা হয়নি, বাট্টা প্রদান করলে দেনাদার কমে, দেনাদার থেকে মাইনাস করবা,
আর বার্তা প্রদান এটা পরিচালন ব্যয়ের ভিতর যাবে। সমাপনী মজুদ পণ্যের কাজ নিশ্চয় এতদিনে জানো। বিক্রয় ফেরত ৬,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি, যা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে। বিক্রয় ফেরত যদি আসে, বিক্রয় থেকে মাইনাস, অন্যদিকে যারা কিনেছিল তারা পণ্য ফেরত দিল, তাহলে দেনাদার থেকে মাইনাস হবে ৬,০০০। ঋণ সঞ্চিতি বিবেচনা করতে বলছে ৫%। এটা বিবেচনা করার পর বিশেষভাবে খেয়াল রাখো যে রেওয়ামিলে যে দেনাদার আছে সেখান থেকে ৩,৪০০ টাকা বার্তা প্রদান করলে দেনাদার কমে যায়। এই কারণে বার্তা প্রদান ৩,৪০০ মাইনাস এবং বিক্রয় ফেরত একটু আগে বললাম যে ৬,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি যদি লিখো, তাহলে দেনাদার কমে যায়। এই ৬,০০০ টাকা মাইনাস করে তারপরে ৫% ধরতে হবে। এই পয়েন্টটা খুব ভালোভাবে দেখো। দেনাদার থেকে ৩,৪০০ মাইনাস, আবার বিক্রয় ফেরত ৬,০০০ টাকা মাইনাস করে তারপর ঋণ সঞ্চিতি ধরতে হবে ৫%। প্রাপ্য কমিশন এটা আয় একদিকে, অন্যদিকে সম্পদে যাবে। পরিচালনা আয়ের ভিতর দেখাতে পারবো ১,৬০০, আর সম্পদে যাবে আরেকবার। ১৫,০০০ টাকার পণ্য অগ্নিবিনষ্ট হয়েছে। পণ্য অগ্নিবিনষ্ট হলে পণ্য কমে যায়। পণ্য লেখা থাকে ক্রয়ের মধ্যে, ক্রয় থেকে মাইনাস হবে একবার, আরেকবার অপরিচালন ব্যয়ের ভিতরে দেখাতে হবে। এখানে কি কি চাচ্ছে? চলতি দায় কত। চলতি দায়ের মধ্যে দেখো অগ্রিম আয় ৩,০০০ টাকা চলতি দায়। খুব দ্রুত যেগুলো শোধ দিতে হয় সেগুলো যাচ্ছে চলতি দায়ের ভিতরে। ৬,০০০ ছিল, কিন্তু যেহেতু অর্ধেক তোমার আয় হয়ে গেছে, এই জন্য এখন দায়ী হচ্ছে ৩,০০০। বকেয়া ঋণের সুদ দ্রুত শোধ দিতে হবে ২,৭০০। অগ্রিম গ্রহণ চলতি দায়, পাওনাদার ২০,০০০ চলতি দায়ে যাবে। আর রেওয়ামিলে বকেয়া বেতন ছিল ৩৪,২০০, এটাও যাবে চলতি দায়ের ভিতর। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো। প্রশ্ন আছে কারো? হ্যালো? নাই স্যার। না স্যার নাই। আচ্ছা, না থাকলে নাই। এরপরে যে ব্যাপার হয়, বিশদ আয় বিবরণী চেয়েছে। এটা দেখো, বিক্রয় আছে কত? ১,৫০,০০০ রেওয়ামিলে। বিক্রয় বার্তা ২,৫০০ রেওয়ামিলে আছে মাইনাস। বিক্রয় ফেরত ওই যে সমন্বয়ে ছিল, বিক্রয় ফেরত ৬,০০০ টাকা আসছে কিন্তু হিসাবভুক্ত হয়নি, ৬,০০০ মাইনাস করে হয়ে যাচ্ছে ১,৪১,৫০০ টাকা। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এখানে ক্রয় থেকে ক্রয় বার্তা রেওয়ামিলে ছিল একটা ১৫০০, এটা মাইনাস। অগ্নি বিনষ্ট পণ্য হলে পণ্য কমে যায়, এ কারণে ১৫,০০০ মাইনাস করে হলো ৫৮,৫০০। তারপর এখান থেকে অবিকৃত পণ্য যখন ১,১২,০০০ বাদ দিচ্ছ, তখন তোমার এটা দেখো মাইনাসে চলে আসতেছে ৫৩,৫০০। তো এখানে খেয়াল রাখো যে যদি এটা প্লাসে হতো তখন হয় মাইনাস, কিন্তু এখানে মাইনাসে হয়েছে, তাহলে তার উল্টো কাজ হবে, এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাওয়ার পর মোট মুনাফা হচ্ছে এখানে ১,৯৫,০০০। বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস হয় না, সাধারণত অঙ্কগুলোতে মাইনাস হয় নাকি? সাধারণত অঙ্কগুলোতে মাইনাস হয়, কিন্তু এখানে হয়ে যাচ্ছে
প্লাস, এর কারণ হচ্ছে যে এই বিক্রিত পণ্যের ব্যয়ের যে সর্বশেষ ফলাফল 53,500, এটা এই অঙ্কে মাইনাসে চলে গেছে। মাইনাসে চলে যাওয়া, এখানে যদি প্লাসে হতো তখন হয় মাইনাস, আর এখন মাইনাসে চলে যাওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে। এখানে কারো প্রশ্ন কোনো? ভয়েস? হ্যালো? কারো প্রশ্ন আছে এখানে? স্যার অবিকৃত পণ্য ওখানে বাদ গেল যে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় সবসময় অবিকৃত পণ্য বাদই যায়, কারণ তুমি 10 টাকার ক্রয় করছিলা, 2 টাকার পণ্য বিক্রি করতেছে না, তাহলে তোমার রিয়েল স্যাক্রিফাইস কত? রিয়েল স্যাক্রিফাইস কত হবে? 8 টাকা না? জি স্যার। এই জন্য বাদ যায়। এখানে তো বিক্রিত পণ্যের ব্যয় মানে পণ্য যেটা বিক্রি করতেছো তার পেছনে তোমার স্যাক্রিফাইস কত, বা তোমার হুম। ব্যয়ের পরিমাণ কত, বা নিট ব্যয়ের পরিমাণ কত। তুমি এগুলো কিনছিলা, এর মধ্যে জি জি। এই টাকার পণ্য বিক্রি করতেছো না, তাহলে হুম। তোমার স্যাক্রিফাইস কমে গেল না? এই জি জন্য স্যার। এটা সবসময় বাদ যায়। আর কি ও প্রশ্ন, আর কি প্রশ্ন আছে কার বলো? হ্যালো? আর কি প্রশ্ন আছে কার? আছে কারো? এরপরে আমাদের গয়ে যাচ্ছে পরিচালন ব্যয় নির্ণয় করতে বলছে। এখানে বাট্টা ছিল 3,000, আর সমন্বয়ে আবার বাট্টা আছে 3,400, তাহলে মোট বাট্টার পরিমাণ হয়ে যাচ্ছে 6,400। ভাড়া 4,000 ছিল, কমিশন 10,500, বেতন ও মজুরি 20,000 ছিল। এখানে দেখো এই বেতনের মজুরির সাথে অগ্রিম বকেয়া যেটা সমন্বয় ছিল, রেওয়া মিলে ছিল, যে অগ্রিম বেতন বকেয়া বেতন, এটার কোনো কাজ হয়নি। লক্ষ্য করো ভালোভাবে। কাজ না হওয়ার কারণ হচ্ছে রেওয়া মিলে থাকা মানে যোগ বিয়োগ করাই আছে, এই বেতনের সাথে এই টাকাগুলো যোগ বিয়োগ করাই আছে, এই কারণে ওখানে আর কোনো যোগ বিয়োগ হচ্ছে না। এখানে এসে ডাইরেক্ট বেতন ও মজুরির সাথে যদি সমন্বয়ে বলা থাকতো বকেয়া বা অগ্রিম, তখন যোগ বিয়োগ হতো। নতুন করে সঞ্চিতি, যেটা কিছুক্ষণ আগে বললাম যে রেওয়া মিলে দেনাদার ছিল, সেখান থেকে বাট্টা প্রদান করলে দেনাদার কমে যায়। বাট্টা প্রদান মাইনাস, এবং বিক্রয় ফেরত আছে, বিক্রয় ফেরত পাওয়া গেলে দেনাদার কমে যায়। বিক্রয় ফেরত মাইনাস করে যে দেনাদার হবে তার উপরে ধরা হচ্ছে দিয়ে 4,930 টাকা আসতেছে। এইভাবে পরিচালন ব্যয়ের সমষ্টি চলে আসতেছে 45,830 টাকা। এখানে কার কি প্রশ্ন আছে বলো? হ্যালো? কারো প্রশ্ন আছে এখানে? বলো। এখানে এখন কারো প্রশ্ন না থাকলে এখন আমরা চলে আসছি
আবিদ সরকার শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ? তো বলো, এখানে আমাদের যা দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিনে একটা রেওয়ামিল দেখা যাচ্ছে। এখান থেকে তুমি অপরিচালন ব্যয়ের মধ্যে কি কি দিবা? অপরিচালন ব্যয়ের মধ্যে কি কি দিতে হবে? বলো। রেওয়ামিলটা দেখতে পাচ্ছ? রেওয়ামিল এবং সমন্বয় মিলিয়ে তুমি বলো যে অপরিচালন ব্যয়ের ভিতরে কি কি দিবা? অপরিচালন ব্যয়ের ভিতর কি কি দিতে হবে বলো। শুনতে পাচ্ছ আবিদ? হ্যালো আবিদ। শাওন, শাওন শুনতে পাচ্ছ তুমি? ইয়েস স্যার। বলো, এখানে আমরা এই যে রেওয়ামিলটা দেখতে পাচ্ছি, এখানে অপরিচালন ব্যয়ের মধ্যে কি কি দিবা? অপরিচালন ব্যয়ে স্যার বার্তা প্রাপ্তি দিব। ব্যয়ে প্রশ্ন শুনে নাও আগে। অপরিচালন ব্যয়ের ভিতরে কি দিবা? পারবা বলতে? স্যার ঋণের সুদ দিব স্যার। হ্যাঁ, কত দিবা? ঋণের সুদ 5%। হুম, স্যার বাইর করতে হবে স্যার, ক্যালকুলেটর একটু বের করে দেখি। বের করে বলো। ক্লাস করার সময় ক্যালকুলেটর সামনে রাখবা। ঋণের সুদ বাকিরা দেখো এবং লক্ষ্য করো যে কি হতে পারে। কত হবে এখানে? স্যার 1350 হবে স্যার। 1350। তারপরে আর কি দিবা অপরিচালন ব্যয়? রেওয়ামিল সহ বলবা, ঠিক আছে? এই যে রেওয়ামিলও কিছু ডাটা আছে। আর কি? হ্যালো, স্যার এটা সমন্বয়টা দেখতে পারি স্যার, সমন্বয়টা। এখান থেকে আর কিছু নাই? এখান থেকে কিছু দিবা না? অবশ্যই দেখতে পারো। এখান থেকে আর কিছু দিতে যাচ্ছ নাকি বলো আগে। নো স্যার, এখান থেকে কিছু। এখান থেকে ব্যাংক চার্জও দিতে হবে। ব্যাংক চার্জ 5000 আছে না? এই 5000ও দিতে হবে অপরিচালন ব্যয়ের ভিতর। স্যার ব্যাংক চার্জ না পরিচালন ব্যয় স্যার? ব্যাংক চার্জ ইচ্ছা করলে মানুষ কিছুদিন পরেও দিতে পারে, এই কারণে। ব্যাংক ও চার্জ আচ্ছা। পরিচালন ব্যয় মানে যেগুলো তোমার পরিশোধ করতে বেশি সময় পাওয়া যায় না, খুব দ্রুত শোধ দিতে হয়, সেগুলো হচ্ছে পরিচালন ব্যয় আসে। আর যেগুলো তোমার শোধ দেওয়ার জন্য ব্যাংকের সাথে যত লেনদেন হবে, তোমার ব্যাংক যদি তোমার কাছে টাকা পায়, তাহলে এগুলো শোধ দেওয়ার
জন্য কিছু টাইম পাওয়া যায়, এই জন্য এটা হবে অপরিচালন ব্যয়ের ভিতর। এবার সমন্বয় থেকে দেখো তো কি আসতে পারে অপরিচালন ব্যয়ে। সমন্বয় থেকে বলো কি আসতে পারে অপরিচালন ব্যয়ের ভিতর। স্যার টাকায় পণ্য বিনষ্ট হয়েছে স্যার, এটা। 15,000। আর ইয়েস কিছু? স্যার। আর স্যার অগ্রিম আয়ের অর্ধেক অর্জিত হয়েছে স্যার, এটা মানে কি? মানে তুমি এই প্রতিষ্ঠান অগ্রিম আয় নিছিল, তার অর্ধেক এখন আয় হয়েছে। এই যে এখানে 6,000 টাকা আছে না অগ্রিম আয়, ইয়েস স্যার। এই 6,000-এর মধ্যে এখন 3,000 টাকা আয় হয়েছে তার। স্যার এই কয়টাই স্যার, আমার তো এই কয়টাই দেখছি স্যার, আর পাচ্ছি না। না, এই যে আয়ের ব্যাপারটা যে তুমি নিয়ে আসলা, এটা কি বলতে যাচ্ছ এখানে? এটা কি আসবে? স্যার না স্যার আমি বুঝি নাই, ভাবছি এটা হতে পারে স্যার, এই জন্য জিজ্ঞেস করছি এটা কি স্যার। না, হতে পারে দিয়ে তো আর কারেক্ট উত্তর হবে না, তাই না? ইয়েস স্যার। একেবারে ভালোভাবে বলতে হবে যে এই হলো ব্যাপার। ফলে তুমি যেটা বললা সেখানে ব্যাংক চার্জটা হবে না। এখন এরপর আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো বয়েজ। হ্যালো। স্যার ব্যাংক সুদ মঞ্জুর, এটা স্যার কি হবে? ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, এই যে এই অঙ্কে আর্থিক বিবরণীতে, হ্যাঁ, ইয়েস স্যার। আর্থিক বিবরণীতে তোমার ব্যাংক সুদ মঞ্জুর করলে যদি সমন্বয় থাকে, তাহলে একদিকে অপরিচালন আয় আসবে বা অন্যান্য আয় আসবে, অন্যদিকে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। এখন আতিকুর রহমান, আতিকুর রহমান শুনতে পাচ্ছ? এখন তুমি বলবা তোমাকে নিট দেনাদার নির্ণয় করতে বললে কি কাজ করবা এই অঙ্কে। হ্যালো আতিকুর রহমান। আতিকুর রহমান শুনতে পাচ্ছ? নিট দেনাদার নির্ণয় করতে বললে কি কাজ করবা? একই প্রবলেম দেয়া হলো, সমন্বয় মিলিয়ে বলতে হবে। নিট দেনাদার নির্ণয়ের সময় কি কাজ করবা? ওমর ফারুক শিবলি শুনতে পাচ্ছ? হ্যালো ওমর ফারুক শিবলি শুনতে পাচ্ছ? ওমর ফারুক, তাহলে বলো আর কোথায় কার কি প্রশ্ন আছে? স্যার পুঞ্জীবিত অবচয়, এটা স্যার কই বসবে আর্থিক বিবরণীতে? জীবিত অবচয় মূলত এটা দায় পাশে লেখা হয়, কিন্তু কোনো কোনো বইতে সম্পদ থেকে বাদ দেওয়া আছে। তো এখন দুইটাই কারেক্ট হিসাবে ধরা হয়। সঞ্চিত অবচয় তো একটা ফান্ড, যে কোনো ফান্ডই তোমরা মনে করো ক্লাসের ছেলেরা মিলে একটা করোনা তহবিল তৈরি করলাম, এটা কি কারো সম্পদ হবে? দায় হবে, তাই না? তো পুঞ্জীবিত অবচয় তহবিল এটা এক ধরনের ফান্ড, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়। এটা মূলত দায় পাশে লেখা যায়, বিকল্প হিসাবে সম্পদ থেকে বাদ দিয়েও দেখানো যায়। মনে করো যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় আসছে, তখন যন্ত্রপাতি থেকে বাদ দিয়ে দেখানো যাবে।
আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ভয়েস আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আর তাহলে তোমরা টেস্টের জন্য প্রিপারেশন নিতে থাকো। তোমাদের টেস্টের প্রোগ্রাম দেওয়া হয়েছে এবং পুরো বইয়ের উপরই প্র্যাকটিস করতে থাকো ভালোভাবে। এইভাবে চেষ্টা করো। পরীক্ষা যেহেতু হবে, পরীক্ষা ছাড়া তো আর তুমি টেস্টে আলা হবে না, তাই না? পরীক্ষা ছাড়া কি টেস্টে এলা হওয়ার কোনো সুযোগ আছে মনে করো কেউ? তাহলে ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। যারা অংশগ্রহণ করলা তাদেরকে ধন্যবাদ।